আজকে যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা নিয়ে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে তোলপাড় হচ্ছে। বিশ্ব রাজনীতিও তাকে কেন্দ্র করে বেশ কিছুটা আলোড়িত। যেটা বলতে চলছি সেটা হচ্ছে ভারতীয় গণতন্ত্রের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। ইতিমধ্যে দুটি ফেজের ভোট হয়ে গেছে। এখন প্রশ্ন আসছে, এই নির্বাচনে জিতবে কে? আমি অনুষ্ঠানটা করার আগে আপনাদের বলছি দুটো জিনিস। একটা হচ্ছে যে এখানে দাঁড়িয়ে গত যে ভিডিওগুলো আমি করেছিলাম এর আগের নির্বাচনগুলোতে, সেগুলো তো নিশ্চয়ই কবে পাবলিশড হয়েছে ডেট লেখা থাকে, একটু দেখে নেবেন, ফলাফলটা মিলিয়ে নেবেন কিরকম কি বলেছিলাম আর কতটা মিলেছে। আজকে সেখানে দাঁড়িয়ে বলছি, আমি এটা বিচার করেছি, যদিও একটা সাধারণভাবে একদম তার একটা গ্লাস দিলাম, সবটা এখানে দেখালাম না কিন্তু, হ্যাঁ। সেই হিসেবে আপনাদের বলছি যে প্রত্যেক রাজনৈতিক ক্ষমতাশীল রাজনৈতিক দল এবং বিরোধীরা প্রত্যেককে চাই যে আমি নির্বাচনে জয়লাভ করে আসব। তা সেই দিক থেকে তাকিয়ে বর্তমান যে সরকার ক্ষমতা আছে তারাও তো চাইবে যে আমি অবশ্যই ক্ষমতার জন্য পুনর্ভাবে আসীন হই। এটা সবাই চায় এবং সেক্ষেত্রে সে সব রকম ব্যবস্থা নেবে, আটঘাট বেঁধে নামবে, এটাই নিয়ম। তো সেখানে দাঁড়িয়ে কি হতে চলেছে, এবং আজকে বলেছি তার ফাঁকে একটা দারুণ, এগুলো দেখে শুধু লাভ নেই, আমাদের অর্থনৈতিক অবস্থা চিন্তা করতে হবে। আর্থিক প্যাকেজ সম্বন্ধে একটা দারুণ টোটকা পরে দিয়ে দিচ্ছি অনুষ্ঠান শেষে। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম যে বর্তমান যে সরকার, এটা আমাদের অনেকের মনে হয় যে এই সরকারটা একটু ধর্মীয় ব্যাপারটাকে বেশি ভালোবাসেন, সনাতন রীতিনীতি মেনে চলেন। এটা সবাই চাইবে করতে, নির্বাচনে জেতার জন্য তাকে ব্যবহার করতে। আমার মনে হয়েছে এটা ভুল হতে পারে যে সরকার তার মধ্যে একটা অস্ত্রকে হাতিয়ার করেছে, যেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তো জ্যোতিষশাস্ত্র মতে যদি করে থাকেন, কেননা এই যে সময়টা আমরা পাচ্ছি বিকেল 3টের সময় 16ই মার্চ 2024, এই সময়টায় গ্রহগত অবস্থান হিসেবে দেখা যাচ্ছে শাসক শ্রেণীর কর্কট লগ্নে অবস্থানকালে কর্কট লগ্নের যে অধিপতি চন্দ্র কিন্তু তুঙ্গস্থ অবস্থায় আছেন মেষে। অতএব প্রথম জায়গাটাতেই দেখা যাচ্ছে মানুষের আবেগ, ভাবাবেগ এবং সবকিছুকে কাজে লাগিয়ে তুখোর ভাবে কিন্তু এই নির্বাচনে শাসক গোষ্ঠীর জয়লাভ করা উচিত জ্যোতিষশাস্ত্র মতে। আবারও বলছি, শাস্ত্রটা আমি খুব ভালো বুঝি তাও নয়, ভুল ত্রুটি থাকতেই পারে। আবার যারা খুব ভালো তাদেরও ভুল ত্রুটি মাঝে মাঝে হয়ে যায়, আমারও হতে পারে ভুল, এখানে হতে পারে, আমার এই ফলাফল মিলবেই এমন কোনো ব্যাপার না। কিন্তু যেহেতু শাস্ত্র নিয়ে আলোচনা করি, চর্চা করি, গবেষণামূলকভাবে এই তথ্যটা আপনার দিচ্ছি। কারো ভালো লাগতে পারে, না লাগতে পারে, কিন্তু এটাকে ওইভাবে দেখবেন না, খুব সিরিয়াসলি। কর্কট লগ্নের অধিপতি চন্দ্র মেষে আছে তুঙ্গস্থ অবস্থায়। একই সঙ্গে তাহলে কর্কট লগ্নের সমসপ্তম অর্থাৎ মকর রাশি থেকে আমরা বিরোধীদের অবস্থা সম্বন্ধে জানতে পারব। তো এখানে দেখুন, বিরোধীদের এই মকরের যে অধিপতি শনি, সে কিন্তু অষ্টমে যে বসে আছে, দুস্থানগতভাবে বসে আছে কুম্ভে। যে যদিও কুম্ভ শনির ভালো স্থান, কিন্তু সেই শনি বসে আছে অষ্টম স্থান দুস্থানে এবং মকর থেকে দ্বিতীয়। এবার সেই শনি শুধু ওখানে বসে নেই, মঙ্গলের সঙ্গে বসে আছে। অতএব জয়ের ব্যাপারে কিন্তু ছত্রখান হয়ে যাওয়ার কথা এবং নিজেদের মধ্যে ভুল, বিভিন্ন রকম ভাবে ভ্রান্তি পথে চলার কথা, যাকে বলে একদম বিরোধীরা ছত্রখান হয়ে যাওয়ার কথা, এটা কিন্তু পাচ্ছে। তাহলে আমি প্রথমে পেলাম শাসক গোষ্ঠীর বিশালভাবে জয়লাভ করার কথা এবং মানুষের আবেগ, ভাবানুভূতিগুলো পাওয়ার কথা, জনসমর্থন পাওয়ার কথা, এবং আবার পাচ্ছি বিপর্যয়ের মধ্যে পড়বে বিরোধীরা এই হিসাবে। কিন্তু আর একটা জিনিস দেখুন, এখানে মীন রাশিস্থ রাহু এখানে
এই শনি মঙ্গলের উপরে, শনি মঙ্গল যোগের উপরে দৃষ্টিপাত করছে। তাহলে একবার ভেবে দেখুন, শনি মঙ্গল একই যোগটা ছত্রখান করে দেবে, বিরোধীদের বিপর্যস্ত করে দেবে প্রচন্ড পরিমাণে। তার সঙ্গে আবার রাহুর দৃষ্টি, ফলে স্বাভাবিকভাবে কিন্তু হালে পানি পাওয়ার কথা না বিরোধীদের। আসন সংখ্যা এখনো আমি ঠিক সেভাবে বিচার করি, প্রতিবারই প্রায় আসন সংখ্যাটা অ্যাপ্রক্স বলে দিই, এখনো সেভাবে করিনি। তবে আমার এখানে 450-র উপর প্রায় 450 কাছাকাছি কিন্তু শাসক গোষ্ঠী আসন সংখ্যা দেখতে পাচ্ছি। এটা ভুল ভ্রান্তি হতেই পারে। এখনো আমি আরেকটা আমি ইউটিউব দেবো, তাতে আমি জানিয়ে দেব কি ধরনের, কি পরিমাণ আসন সংখ্যা অ্যাপ্রক্স পেতে পারে বিরোধীরা এবং সরকার। এখানে কিন্তু আমি একটা কিন্তুর কথা বললাম, এই খেলার কথা বলে না যে কিন্তু গোল, কিন্তু গোলটা হলো না শেষে, ওই রকম আমি একটা কিন্তু বলবো আপনাদের। সেটা হচ্ছে যে দেখুন, মানুষ অ্যাস্ট্রোলজিকে ব্যবহার করে ভাগ্যকে ফেরানোর জন্য, এই গ্রহদের সন্তুষ্ট করার জন্য, যাতে তারা ভালো থাকেন। কিন্তু ভগবানের একটা কিন্তু তার একটা চাওয়া পাওয়া আছে, তিনি বিচার করেন, বিশ্লেষণ করেন, নির্ভুল গণনা করেন, করে একটা ব্যবস্থা করেন আমি কাকে কি ফল দেব। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলতে পারি, এর মধ্যেও কোথায় জন্য আমি একটা কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা বলবেন একবার বলছি খুব বেটার, আবার বলছি কিন্তু কেন? ইলেকশনের আগে বা পরে এই কিন্তুটা কিন্তু একটু ভাবাতে পারে। আমি থার্ড ফেজের আগে, দুটো ফেজ হয়ে যাওয়ার পরে আজকে আমি প্রোগ্রামটা করছি বিচার করে। এই দুটো ফেজে কিন্তু গত হয়ে যাবার দুটো ভোটে ফেজে, তাতে কিন্তু কিছু কিছু জায়গায় বেশ ভোট কম পড়েছে। এই যে রিভার্স সুইং, এই রিভার্স সুইংটাও কিন্তু কিছুটা চিন্তার বিষয় হতে পারে। আমরা তো আমাদের মতো করি, ঈশ্বর ঈশ্বরের মতো চলেন। যাই হোক, আমার এই তথ্যটা সম্পূর্ণ ভুলে ভরাও হতে পারে। গতবারের গুলো তো দারুণভাবে মিলে গেছিল, আপনারা দেখলে বুঝতে পারবেন, প্রমাণ দেওয়ার আর কিছু থাকে না। কিন্তু এখানে আমি আজকে দাঁড়িয়ে যেটা বলবো, যেখানে দাঁড়িয়ে এবারে অনেকে খুব সহজভাবে, সাধারণ মানুষও বলে দিচ্ছেন কে জিতবে, প্রচুর জিতবে, এগুলো বলছেন। আমিও এর বিপক্ষে গেলাম না, কিন্তু যেবারে টাফ ইলেকশন হয় তার থেকেও কিন্তু টাফ পাচ্ছে এবারের এই মানে বিশ্লেষণটা। অর্থাৎ একাধারে প্রচুর আসন পাওয়ার কথা, আবার দিকে আরেক দিকে একটা রিভার্স সুইং এর কিন্তু একটা ব্যাপার কিছুটা রয়ে যাচ্ছে, সেটাও কিন্তু বিষয়। এটা নিয়ে ডিটেলসে আপনাদের পরে জানাবো। আর যেটা বলছিলাম, এগুলো তো সরকারি বিষয়, কিন্তু আর্থিকভাবে দুরাগ্রস্ত মানুষ, দুর্ভাগা মানুষ, ভেঙে পড়া মানুষ, যার আর কোনো দিকে তাকানোর ক্ষমতা নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, পারছি না আর, এই যে পরিস্থিতি, এখানে দাঁড়িয়ে আজকে আর বেশি কিছু বলবো না। শুধু বলবো বট গাছের একটা ঝুড়িতে মনস্কামনা জানিয়ে একটু গিট দিয়ে আসুন। আর খুব মনে হলে, যেটার জন্য প্রতিদিনই প্রায় আমাদের কাছে লোক আসে, প্রচুর লোক আসেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, বাইরে থেকে, রাজ্যের তো আসেন, আর্থিক প্যাকেজ যেটা 1.5 মাসের মধ্যে ঘুরিয়ে দেয়, ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন। আমি দমদম, বারাসাত, বালিগঞ্জ এবং বর্ধমানের চেম্বারে আসতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।